আজকে বলবো একটা ছেলের বাস্তব অভিজ্ঞতার গল্প। আমি রাহুল সেন, পেশায় ফটোগ্রাফার। পুরনো স্থাপত্য আর রহস্যময় জায়গার ছবি তোলার আমার নেশা। কিন্তু আজও যখন কেউ আমাকে বেলতলার গ্রামের কথা জিজ্ঞাসা করত, তখন আমার শরীরটা কেঁপে উঠত। কারণ ওখানকার বটতলার পুরনো বাড়িতে যা ঘটেছিল তা ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন কলকাতা থেকে এক বন্ধুর কাছ থেকে শুনলাম, বেলতলা গ্রামের পুরনো রায়চৌধুরীর বাড়িটা নাকি ভুতুড়ে, রাতে কেউ ওখান দিয়ে যায় না। আমি হাসলাম, ভূত বলে কিছু নেই ভাই। তবুও কৌতূহলটা মাথা থেকে যাচ্ছিল না। সেই রাতেই ঠিক করলাম পরের দিন সকালে যাব সেখানে। ক্যামেরা, ট্রাইপড আর ড্রোন সব ব্যাগে পুরে বেরিয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা পরে পৌঁছালাম বেলতলা। গ্রামের পরিবেশ শান্ত, কিন্তু কোথাও একটা চাপা অস্থির। লোকজনের মুখে অদ্ভুত গম্ভীর। আমি যখন রায়চৌধুরীর বাড়ির রাস্তাটা জিজ্ঞাসা করলাম, একজন বৃদ্ধ চুপচাপ বললেন, ওদিকটা ধরনাবাবু। সূর্য নামলেও ওখানে মানুষ থাকে না। আমি হেসে বললাম, দিদা, আমি দুপুরের মধ্যেই ফিরে আসব। তিনি শুধু একবার বললেন, সাবধানে থেকো, পুকুরের ধারে যেও না। দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িটার সামনে। একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে, তার শেকড়গুলো বাড়ির গায়ে জড়িয়ে গেছে, যেন প্রকৃতি নিজেই বাড়িটাকে গিলে ফেলছে। দেয়ালের রং উঠে গেছে, জানালাগুলো কাচবিহীন, ভেতরটা অন্ধকার। হঠাৎ মনে হলো বাড়িটা যেন তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু ছবি তুলতে শুরু করলাম। ক্যামেরার ডিসপ্লেতে রোদ্দুর ভাঙা টালির ছায়া পড়েছে, কিন্তু এক ফ্রেমে আমি দেখলাম ছবির পিছনে যেন একটা স্পষ্ট মহিলা আকৃতি দাঁড়িয়ে আছে। টর্চ জ্বেলে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো আলোর ছায়া। আমি উঠানে বসে ক্যামেরা ঠিক করছিলাম, তখন গ্রামের দিক থেকে একদল কাক উড়ে এলো। পুরো পরিবেশ নিস্তব্ধ। হঠাৎ বাড়ির ভিতর থেকে একটা দরজার খটখট করে বন্ধ হয়ে গেল। আমি টর্চ হাতে ভিতরে ঢুকলাম। দেখলাম পুরনো কাঠের সিঁড়ি, দেয়ালে জাল, আর একটা বড় ঘরের দেয়ালে টাঙানো একটা ছবি। একজন রাজকীয় চেহারার লোক, পাশে সাদা শাড়ি পরা এক তরুণী। ছবির নিচে লেখা আছে, নীলমণি রায়চৌধুরী ও পত্নী ইন্দিরা। আমি ক্যামেরা তুলতেই যাচ্ছিলাম, ঠিক তখনই ছবিটার কাঁচ ফেটে গেল সহস্র বিকটভাবে। আমি থেমে গেলাম। কাঁচটা মেঝেতে পড়ে টুকরো হয়ে গেল, আর বাতাসে ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। বিকেল গড়িয়ে রাত নামলো। আমি ভেবেছিলাম সন্ধ্যের আগেই চলে যাব, কিন্তু আলো কমের আসার আগেই গাড়িটি স্টার্ট নিচ্ছে না। মোবাইলেও সিগন্যাল নেই। ব্যর্থ হয়ে আমি বাড়ির ভিতরেই থাকতে হলো। রাত প্রায় 10:30। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। হঠাৎ পুকুরের দিক থেকে শোনা গেল টপ টপ করে জলের উপর পায়ের শব্দ। টর্চ নিয়ে বাইরে বেরোলাম।
দেখি একজন সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটছে। চুল ভিজে কাঁধে পড়ে আছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে আপনি? কোনো উত্তর নেই। তিনি জলের ধারে গিয়ে থামলেন। তারপর একদমে নিঃশ্বাসে পুকুরে নামলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে। পরের মুহূর্তে পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস কানের কাছে, তুমি কেন ফিরে গেলে না? আমি ঘুরে দাঁড়ালাম। সে এক মহিলা, এখন আমার একদম সামনে দাঁড়িয়ে। চোখে ফাঁকা দৃষ্টি, ঠোঁট রক্তাক্ত রাঙা, তার গলায় ক্ষতের দাগ। আমি টর্চ ফেলে দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলাম। দরজাটার ভিতর থেকেই বন্ধ করে দিলাম। বাইরে থেকে শোনা যাচ্ছিল, আমার স্বামী ফিরবে না, আমিও যাব না। দেয়ালে টাঙানো ছবিটার ভিতর থেকে তখন রক্ত ঝরছিল। পরের দিন সকালে গ্রামের কয়েকজন কৃষক আমাকে পুকুরের ধারে অচেতন অবস্থায় পেল। আমার ক্যামেরাটা মাটিতে পড়েছিল। জ্ঞান ফিরে আসার পর কিছুই মনে করতে পারছিলাম না, শুধু সেই মহিলার চোখ দুটোই মনে ছিল। পরে ক্যামেরা মেমোরি কার্ডে খুলে দেখা গেল সেই ছবিটাতে আমি দাঁড়িয়ে যাচ্ছি। আমার পিছনে এক সাদা ছায়া, যার মুখ বিকৃত কিন্তু চোখ স্পষ্ট ইন্দিরা। গ্রামের এক বৃদ্ধ জানালেন, বহু বছর আগে নীলমণি রায়চৌধুরী ছিলেন সেই বাড়ির মালিক। এক রাতে তার স্ত্রী ইন্দিরার পুকুরে ডুবে মারা যান। লোকেরা বলে তিনি আত্মহত্যা করেননি, স্বামীর হাতে খুন হতে হয়েছিল। এরপর থেকে বাড়ির অস্বাভাবিক হয়ে ওঠে। রায়চৌধুরীও কিছুদিনের মধ্যেই মারা যান। তারপর আর কেউ ওখানে স্থায়ীভাবে থাকতে পারেনি। রাতে পুকুরের ধারে নাকি এখনও সাদা শাড়ি পরা এক মহিলা দেখা যায়, যিনি ফিরে আসতে পারেন না, কারণ আর আত্মা এখনও বাড়ির ভিতরেই বন্দি। এখনও মাঝে মাঝে কাজের সূত্রে বেলতলার রাস্তার দিক দিয়ে যাই, কিন্তু দূর থেকে বটতলা বাড়িটা দেখলেই বুক কেঁপে ওঠে। মাঝে মাঝে মনে হয় বাড়িটা এখনও আমার দিকে তাকিয়ে আছে। কখনো কখনো রাতে ঘুম ভেঙে দেখি জানালার পাশে সাদা ছায়া আর পুকুরের ঢেউয়ের মতো একটা আওয়াজ, তুমি কেন ফিরে গেলে না? এই গল্পটা আমি কারোর কাছে প্রমাণ করতে পারিনি, কিন্তু যে ছবিটা আমি সেই রাতে তুলেছিলাম আজও আমার ল্যাপটপের এক ফোল্ডারে আছে। যখনই দেখি মনে হয় ছবিটার পিছনে ছায়া একটু একটু করে নড়ে ওঠে। হয়তো আমি বেঁচে গেছিলাম কপালে ছিল বলে, অথবা হয়তো ইন্দিরা দেবী তখন অপেক্ষা করছিলেন তার শেষ দর্শকের জন্য।